সংস্কার প্রস্তাবনার আলোকে মতৈক্যের ভিত্তিতে হবে নতুন বাংলাদেশের সনদ, জানালেন প্রধান উপদেষ্টা। 4 কমিশনের প্রতিবেদন জমা। যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর। সব কমিশনের প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা। 1 মাসের মধ্যে চূড়ান্ত হবে সংস্কার রোডম্যাপ। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি খালাস, প্রতিহিংসার শিকার, পর্যবেক্ষণ আদালতে। সীমান্ত সমস্যা সমাধানে প্রয়োজনে সমঝোতায় যাবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে চাইবেন চীনের সহায়তা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে মতৈক্যে ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশের সনদ। এর আগে এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমার পর এসব কথা বলেন তিনি। ভবিষ্যৎ চলার পথে জাতি যেন আর কোথাও আটকে না যায় সে প্রত্যাশাও জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে সাইফুর রিপনের প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দিয়েছে 4টি সংস্কার কমিশন। বুধবার বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন তুলে দেন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান ইতিহাসের অংশ সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন। আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যেটা উদ্দেশ্য হলো এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়। ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে এবং যত তাড়াতাড়ি পারে, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারে, বাস্তবায়ন করতে পারে। পরে নির্ধারিত আলোচনায় সংস্কার সুপারিশ নিয়ে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রধানরা। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা চেষ্টা করেছি আমাদের এই দীর্ঘ 3.5 মাসের প্রচেষ্টার মাধ্যমে, এবং একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। পুলিশের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কারের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ তুলে ধরে সংশ্লিষ্ট কমিশন। জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাভও হবে, এই ধরনের আইন আমরা তো এগুলোকে আমরা সুপারিশমালা দিয়েছি, তৈরি করেছি। এখানে 3টি ভাগ করেছি, একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। মূলত দীর্ঘমেয়াদী যেগুলো, সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে। যারা বর্তমান কর্মীদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, অনাচারের অভিযোগ আছে, তাদেরকে একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে, জবাবদিহিতা আনতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। সমাপনী বক্তব্যে গণ অভ্যুত্থান মাথায় রেখে ঐক্যমতের ভিত্তিতে জাতির প্রচেষ্টাকে এক জায়গায় নিয়ে আসার তাগিদ থেকেই এসব সংস্কার প্রস্তাবনা বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো ধ্বংসপ্রাপ্ত জাতি যে তার পুনরুত্থান হলো, আমরা এখন এই উদ্যোগের মাধ্যমে একটা রাস্তা তৈরি করছি। এই শুধু কমন রাস্তা না, একটা সুপার হাইওয়ে তৈরি করছি। কিন্তু আমরা যেন সবাই মিলে একমত হই, এটি আমাদের সুপার হাইওয়ে। এর পর থেকে আমাদের থামার কোনো উপায় নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এই কষ্টটা যে করেছি, ওই বাধাগুলিকে এখন তো ওকে জীবাণুদের থেকে বাঁচালেন, কিন্তু সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।
ডেটল। দর্শক, এই মুহূর্তে 4 সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে আলোচনার জন্য সরাসরি যুক্ত আছেন আমাদের স্টুডিওতে আমাদের সহকর্মী সাইফুল রিপন। আমি সরাসরি যুক্ত হচ্ছি রিপনের সাথে। সাইফুল, কেমন আছেন? আপনার প্রতিবেদনটি দেখছিলাম, এই বিষয়ে কথা বলবো। আমি ছোট্ট করে আসলে প্রশ্নটি করতে চাচ্ছি যে সংস্কার প্রতিবেদনে আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়েছেন কমিশন প্রধানরা? সংস্কার কমিশনের যারা প্রধান রয়েছেন, পাশাপাশি পুরো রাষ্ট্র ব্যবস্থার যেই দাবি দাওয়াগুলো ছিল দীর্ঘদিনের, স্বাধীনতার পর থেকেই আপনি যেমনটি জানেন যে বাংলাদেশের যে ক্ষমতার পালাবদল এবং রাজনৈতিক পরিস্থিতি সবসময়ই কোনো না কোনোভাবে হোঁচট খেয়েছে এবং গণতান্ত্রিক যে ধারা অব্যাহত রাখার চেষ্টা শুরু থেকেই ছিল, বারবার সেটি হোঁচট খেয়েছে এবং ক্ষমতার পালাবদলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেও অনেক বাধা এসেছে এবং জনগণের উপর বারবার স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা চেপে এসেছে এবং সেইখান থেকে কিন্তু জনগণের একটা প্রত্যাশা ছিল একটা সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এবং গণতান্ত্রিক ধারায় দেশটা চলুক। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এই সংস্কার কমিশনের যারা প্রধানরা রয়েছেন তারা সবচেয়ে বেশি নজর দিয়েছেন যে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা এবং জনগণের কল্যাণমুখী একটি ব্যবস্থাপনা যাতে তৈরি করা যায় সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু সুপারিশগুলো করা হয়েছে এবং প্রত্যেকটি কমিশনেই 1 থেকে 150 সুপারিশ তারা করেছেন এবং বিভিন্ন বিষয় মাথায় রেখেই তারা 4টি কমিশনই, প্রত্যেকটি কমিশন আলাদা আলাদা করে শতাধিক সংস্কারের সুপারিশ করেছেন এবং এই সংস্কারের যেই সুপারিশগুলো এসেছে সেই সুপারিশগুলোর ভিত্তিতেই পরবর্তী আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে তৈরি করা যায় সেদিকেই এগোতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই প্রতিবেদনে আসলে কি বলছে অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা কি হবে, আপনি যদি আমাদের দর্শককে আপনার জায়গা থেকে বলতেন। ধন্যবাদ। জবাবদিহিমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হলে প্রথমে মানুষের যেই বিষয়গুলো নিয়ে মানুষের ঐক্যমত আছে সেই ঐক্যমতের জায়গা থেকে একটি ব্যবস্থাপনা তৈরিটা বেশি জরুরি এবং সেই ব্যবস্থাপনা তৈরির অংশ হিসেবেই আজকের এই সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজকে যেই প্রতিবেদন জমা নিয়েছেন তারপরে কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যে 3 জন সংবাদকর্মীদের সাথে কথা বলেছেন এবং তারা যেটি বলেছেন যে 4টি পর্যায়ে এই পদক্ষেপটি বাস্তবায়ন করা হবে এবং আজকে যেই বিষয়টি গেল সেটি হচ্ছে প্রথম ধাপ প্রতিবেদন জমা দেওয়া এবং এরপরে কিন্তু আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ কিংবা মাঝামাঝি সময় থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি ন্যূনতম ঐক্যমতের জায়গা তৈরি করা, যে কোন কোন সংস্কারের বিষয়ে ন্যূনতম ঐক্যমত তৈরি করা যায় সেই দ্বিতীয় ধাপ পার হয়ে পরবর্তীতে আইন ও নীতি প্রণয়নের 4টি ধাপ, প্রাথমিকভাবে 4টি ধাপ তারা নির্ধারণ ধরা হয়েছে যে 4টি ধাপ অতিক্রম করেই পরবর্তীতে এই যে সংস্কার প্রক্রিয়া সেই সংস্কার প্রক্রিয়ার ঐক্যমতটা তৈরি করে আইন এবং নীতি প্রণয়ন এবং সেটি বাস্তবায়নের দিকে যাওয়ার ইচ্ছা আছে অন্তর্বর্তী সরকারের এবং পরবর্তীতে যেই নির্বাচিত সরকার আসবেন সেই নির্বাচিত সরকার এই যে সেই সংস্কারগুলোকে বিবেচনায় নিয়ে এবং সেই সংস্কারগুলোকে গ্রহণ করবেন এমনটি প্রত্যাশা। আমাদের প্রত্যাশা থাকবে এবং সামনের দিকে দেখা যাক কি হয়। আমাদের প্রতিবেদন তো আমাদের হাতেই আসবে। ধন্যবাদ সাইফুল, আপনার মাধ্যমে আমাদের দর্শককে অনেক কিছু জানাতে পারলাম। দর্শক, আমার সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সব কমিশনের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আলোচনায় বসবে সরকার। মতৈক্যের ভিত্তিতে 1 মাসের মধ্যে চূড়ান্ত হবে সংস্কার রোডম্যাপ, এমনটাই জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। আর ঐক্যমতের ভিত্তিতেই আইনি ও নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে বলে জানান আরেক উপদেষ্টা আসিফ নজরুল। ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপের লক্ষ্যেই এ সংস্কার উদ্যোগ বলে মনে করেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। সাইফুল রিপনের আরো একটি প্রতিবেদন দেখব আমরা। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারে গঠিত কমিশনের প্রতিবেদন হস্তান্তর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দিবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে
যে কোন সংস্কারগুলোর টপ প্রায়োরিটি দিতে হবে। সংস্কার প্রস্তাবনা ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপের উদ্যোগের অংশ বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। সংস্কার প্রস্তাবনা নিয়ে মতৈক্য তৈরি সহ নীতি ও আইন প্রণয়ন নিয়ে কথা বলেন দুই উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও সৈয়দা রেজওয়ানা হাসান। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই, কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হতে পারে বলেও জানান উপদেষ্টারা। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে বলা হয় নিম্ন ও উচ্চ আদালতে আসামিদের প্রতি বিদ্বেষপূর্ণ বিচার হয়েছিল, তাদের কেউই দোষী প্রমাণিত হয়নি। আর আইনজীবীরা জানান এ মামলা ছিল রাজনৈতিক প্রতিহিংসার, বেগম জিয়ার উপর শেখ হাসিনার জিঘাংসা চরিতার্থ করার হাতিয়ার। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী সাবিনা মজুমদার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেলে যেতে হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। শুরু থেকেই বিএনপির আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং ভিত্তিহীন বলে দাবি করা হলেও কর্ণপাত করেননি কোনো আদালত, বরং নজিরবিহীনভাবে বেগম জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে করা হয় 10 বছর। বুধবার খালাস চেয়ে আসামিদের করা আপিল মঞ্জুর করে আপিল বিভাগ বলেন নিরপরাধ বেগম জিয়া, তারেক রহমান সহ সব আসামি। রায় বলা হয় মামলার বিচারের প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে আসছিল। আল্লাহর রহমতে সেই ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত দেশ থেকে আন্দোলনের মুখে পালিয়েছে। রায়ের পর্যবেক্ষণে আরো বলা হয় বেগম জিয়া, তারেক রহমান সহ আসামিদের যে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এ রায়ে তা পুনরুদ্ধার হবে। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। এই মামলাতে সাধারণত আপিল বিভাগ কোনো আপিল করলে হাইকোর্টের রায়টাই সেটা সাইড করেন। এই মামলাটা প্রথম থেকে এত বেশি বিদ্বেষপূর্ণ এবং প্রতিহিংসা পরায়ণ ছিল, এই কারণে আদালত নিম্ন আদালতের রায় এবং উচ্চ আদালতের রায় দুটাই বাতিল ঘোষণা করেছেন। এই মামলা শুরুতে বাতিল হয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন দুদকের আইনজীবী। সবকিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলা ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন হচ্ছে, এই কারণে, কারণ এটা কোনো মামলাই হয় না। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। জেল খাটেন 2 বছর 1 মাস 13 দিন। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
সীমান্ত সমস্যার সমাধান একদিনে সম্ভব না, প্রয়োজনে সমঝোতা করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আসন্ন চীন সফর নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জানান, মিয়ানমারের ওপর চীনের প্রভাব থাকায় রোহিঙ্গা সংকট নিরসনে দেশটির সহায়তা চাইবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে চলতি মাসের 20 তারিখ 2 দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অর্থনীতি, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি তিস্তা প্রকল্পে চীনের সাথে MOU নবায়ন করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীন সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রোহিঙ্গা সংকট সহ মিয়ানমার পরিস্থিতিতে নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। মিয়ানমারের উপরে চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে, ওখানে যেই অন্যান্য যে অথরিটিস বা ফোর্সেস আছে তাদের সাথেও চীনের সম্পর্ক আছে। কাজে আমরা চাইবো যে চীন যেন আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সহায়তা করে। সীমান্তে ভারতের কাঁটাতারের বিষয়ে উপদেষ্টা বলেন, বর্ডার ইস্যু সমাধান একদিনে সম্ভব না, প্রয়োজনে নেগোসিয়েশনে যাওয়ার কথাও বলেন তিনি। তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্সড রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবার গুরুত্বই সমান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রত্যেকের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। বহমান জিনিস এটাতে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আমরা সংবাদ রাতে আছি। সকল অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন সংস্কারে 150টি সুপারিশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে, যেখানে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। কোনো দলের প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দিতে হবে। রাষ্ট্রপতি হবে নির্দলীয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন দেয়া। 20 জন সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সহ মোটা দাগে 16টি ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত NI নাহিদের প্রতিবেদনে। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে সুপারিশমালা তুলে ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। কমিশনের সুপারিশের মধ্যে আছে 2 বারের বেশি যাতে কেউ প্রধানমন্ত্রী নয়, কোনো দলের প্রধানমন্ত্রী হতে পারবেন না, বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দেয়া, নির্দলীয় রাষ্ট্রপতি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন দেয়া সহ 150 সুপারিশ। 20 জন সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ করেছে কমিশন। আমাদের লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা, নির্বাচন কমিশনের ক্ষমতায়িত করা, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। 2018 সালের নির্বাচনে সবচেয়ে বড় জালিয়াতি হয়েছে বলে উল্লেখ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। যারা এ মধ্যরাতে ভোটের নাটক মঞ্চস্থ করেছেন তাদের তদন্তের মধ্য দিয়ে বিচারের আওতায় আনার সুপারিশও করা হয়েছে বলে জানান সংস্কার কমিশন প্রধান। 2018 সালে মধ্যস্থলের ভোটের নাটক মঞ্চস্থ করেছে, তাদেরকে তদন্তের আওতায় আনা সবচেয়ে বড় জালিয়াতি নির্বাচন হয়েছে। প্রত্যেকটি নির্বাচন অনুষ্ঠিত হবার পর নির্বাচন কমিশনকে নির্বাচন সুষ্ঠু হলো কিনা সে ঘোষণা দিতে হবে গেজেট করার আগে, এমন সুপারিশ করা হয়েছে বলেও জানান বদিউল আলম মজুমদার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।